দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আমরা এমনটি প্রতিবেদনে দেখছিলাম, তবে গ্রেফতারি শেষ ধাপ নয়। এখন প্রশ্ন, তাকে কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা সম্ভব? আর এ নিয়েই আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই জনাব কামরুজ্জামান, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি আজকে সংসদে জানিয়েছেন যে দ্রুতই তাকে দেশে ফেরত আনা হবে। আমার প্রশ্নটি হচ্ছে, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের কোনো বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি নেই, সেক্ষেত্রে দ্রুত তাকে দেশে আনা আদৌ কি সম্ভব হবে? আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে আজকে আমরা দেখলাম যে সংসদে সরকারি দল এবং বিরোধী দল দুই দলই টেবিল চাপড়িয়ে এই প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের দুবাইতে তার অ্যারেস্ট হওয়ার সংবাদটি নিয়ে আনন্দ প্রকাশ করতে। তো তাকে অ্যারেস্ট করার ব্যাপারে আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা আছে, সংক্ষেপে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল, এটার সদর দপ্তর হলো ফ্রান্সে লিয়ন শহরে। এবং আপনি জানেন যে বাংলাদেশ সহ ১৯৬টা দেশ এই ইন্টারপোলের সদস্য। এবং প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের নামে যে বাংলাদেশে মামলা আছে, এই মামলার বরাত দিয়ে ইন্টারপোলের সহায়তায় তাকে দুবাইতে অ্যারেস্ট করা হয়েছে। এবং যত শীঘ্র সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ১ মাসের মধ্যে দুবাই সরকার অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত UAE সরকারের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মাহফুজুর রহমান, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে ফেরত আনানো সম্ভব হবে যেমনটি জনাব কামরুজ্জামান জানাচ্ছিলেন, ঠিক কোন ধরনের কূটনৈতিক চ্যানেলে আসলে তাকে ফেরত আনা সম্ভব হবে, যদি সংক্ষেপে জানাতেন। কিন্তু আপনি যে এখানে যে তথ্যটা দিয়েছেন, আমি সেটা নিয়েও একটু কথা বলতে চাই। কারণ আমার জানা মতে বাংলাদেশ এবং ইউএইর মধ্যে কিন্তু একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এটা ২০১৪ সালে তৎকালীন সরকার স্বাক্ষর করেছিলেন এবং সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রীর সফরের সময় এটা স্বাক্ষরিত হয়েছিল। এইটা এখন যেহেতু ২০১৪ মানে ১২ বছর, কিন্তু আমার ধারণা এখনো সেটা বলবৎ আছে। আর যদি বলবৎ নাও থাকে, তারপরেও আপনার ইউনাইটেড আরব আমিরাতের যে ফেডারেল ডিক্রি আছে, সেই ডিক্রি বলেও এই এক্সট্রাডিশন সম্ভব। কিন্তু ওই এক্সট্রাডিশনের নিয়ম কম বেশি একই রকম থাকে। অর্থাৎ এখানে আপনার যিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল কিনা, জারি হয়ে থাকলে সেই পরোয়ানার কপি লাগবে, সার্টিফাইড কপি লাগবে। তারপর যদি উনি অভিযুক্ত হন অথবা মানে বিচারে দোষী সাব্যস্ত হন, তাহলে সেই রায়গুলো লাগবে। এবং এইখানে যেহেতু এটা ইউনাইটেড আরব আমিরাতস, আমাদের মনে রাখতে হবে যে এই সবগুলো কিন্তু আবার আরবিতে অনুবাদ করতে হবে। এবং এমনও হতে, এখানে আইনের অনেক ফাঁকফোকর থাকে, এমনও হতে পারে যদি আইনি অনুবাদটা ঠিক মতো না হয়, অথবা অনুবাদটা সেইখানকার কোর্টে দাখিল করার জন্য যে পদ্ধতিতে দাখিল করতে হয়, অর্থাৎ যেন তেন যাকে তাকে দিয়ে অনুবাদ করালে নাও হতে পারে, সম্ভবত কোর্টের এনলিস্টেড বা সার্টিফাইড কোনো একজন ট্রান্সলেটরকে দিয়ে এটা করাতে হতে পারে। সেগুলো আমাদের একটু পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখা দরকার। এবং ওই প্রতিটা এক্সট্রাডিশন ট্রিটিতেই যা থাকে, এইখানেও কম বেশি সেটা তাই। অর্থাৎ দুই দেশের ক্রিমিনালিটি থাকতে হবে, অর্থাৎ আমাদের দেশে শুধু অপরাধ হিসাবে বা অপরাধী হিসাবে গণ্য হলে হবে না, একই আইন ইউনাইটেড আরব আমিরাতেও থাকতে হবে। এবং যেহেতু আমার জানা মতে এইটা হলো ওই যে ওনার পাসপোর্ট রিলেটেড মামলা সম্ভবত, তো এটা ফরজারির মধ্যে পড়ে, এবং ফরজারির মধ্যে পড়লে এটা যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশেই এইটা আপনার ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। সেদিক থেকে আমার মনে হয় না এই কমনালিটির কোনো সমস্যা হবে। তো এইগুলো সহ ৩০ দিনের একটা টাইম লিমিট আছে। টাইম লিমিটটা কেন আছে? যে যাকে ধরা হলো
তিনি এই 30 দিন কারাগারে থাকবেন, অর্থাৎ ডিটেনশন সেন্টারে থাকবেন। কিন্তু 30 দিনের মধ্যে যদি বাংলাদেশ সরকার যারা তাকে গ্রেপ্তারের জন্য আহ্বান জানিয়েছিল, সেই সরকার যদি ব্যর্থ হয় ওই ডোসিয়ার সময় মতো এবং যথাযথভাবে জমা দিতে, তাহলে সেই আসামি তখন একটা বেনিফিট পায় এবং তাকে তখন ছেড়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে সেটারও কিছুটা ঝুঁকি আমাদের আছে, কারণ 30 দিন আমাদের মানে তুষ্ট হলে হবে না যে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা আরব আমিরাতে ডিটেইন করা হয়েছে, কেননা তাকে আমাদের দেশে ফেরত আনতে হবে এবং তারপরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এইটার প্রসেস কিন্তু অনেক লম্বা, কেননা আরব আমিরাতেও আমার ধারণা যিনি অপরাধী তিনি সম্ভবত সেখানে আইনি সহায়তা নিতে পারবেন, এবং আইনি সহায়তা নিতে পারলে সেখানে কোনো ফাঁকফোকর তিনি বের করতে পারেন কিনা, কারণ আমরা জানি যে তিনি নিজেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বাংলাদেশে, আইন কানুন ভালো মতোই তার জানেন এবং আন্তর্জাতিক আইনেরও কিছু ফাঁকফোকর নিশ্চয়ই তার জানা আছে। তো সেইগুলো উনি ওনার চেষ্টা করবেন তার মতো করে ব্যবহার করতে, বাংলাদেশ যেন এই ব্যাপারে ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখে, সেটা আমার আহ্বান থাকবে। জি, আপনি বলছিলেন যে পাসপোর্ট সংক্রান্ত কোনো মামলায় তাকে এখানে আটক করা হয়েছে, কিন্তু আমরা তো জেনেছি এখানে দুর্নীতির বিষয়ক মামলায় তাকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করতেন যদি। না, এটা আমি নিশ্চিত না, কারণ ইন্টারপোলে সম্ভবত দুর্নীতির দায়ে রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করে না। রেড নোটিশ জারি করার জন্য পাসপোর্টের ফরজারিটা তাদের কাছে অনেক বড় অপরাধ, এবং আমার ধারণা সেটার কারণেই করা হয়েছিল। বাট ঠিক আছে, এটা ইন্টারপোল যেটা করেছে আমি হয়তো জানি না, কিন্তু আমার ধারণা সেটা পাসপোর্টের ফরজারির কারণেই হবে। আর এখন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সে তো অভিযুক্ত। জি, আমি জানি না বাংলাদেশে তার বিচার হয়েছিল কিনা, কিন্তু যেহেতু সে অভিযুক্ত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে আবার একটু যেতে চাই। সেটা হচ্ছে, যেহেতু বেনজির আহমেদের স্ত্রী ও কন্যারাও এই মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশের আওতায় তারাও রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের গ্রেফতার কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? জি, বেনজির আহমেদের এবং তার নিজস্ব এবং তার স্ত্রী কন্যাদের নামেও মামলা আছে। তো আমি এই ইন্টারপোলের রেড অ্যালার্টের ব্যাপারে আর একটু অ্যাড করতে চাই যে এশিয়া মহাদেশের 45টি দেশ কিন্তু আপনার ইন্টারপোলের সদস্য, সিগনেটরি কান্ট্রি। এর মধ্যে দুটো দেশ সিগনেটরি নয়, একটা হলো নর্থ কোরিয়া আর একটা হলো তাইওয়ান। তার মানে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ দুটোই ইন্টারপোলের সদস্য হিসাবে এই আপনার সমঝোতার অংশ হিসাবে বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং কন্যাদের এই দেশে আনার ব্যাপারটা আমার কাছে মনে হয় সহজতর, যেহেতু 196টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের নির্দেশে কাজ করে। এবং এটার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, মানবতা বিরোধী অপরাধ এবং আর্থিক কেলেঙ্কারির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইন্টারপোলের সদস্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাগনেটস্কি অ্যাক্টের মাধ্যমে, গ্লোবাল ম্যাগনেটস্কি অ্যাক্ট, এটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আইন, যে আইনে বেনজির আহমেদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া আছে, যে কারণে সে দুবাই থেকে বা আবুধাবি মানে সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে, যদিও তার ওখানে সম্পত্তি আছে সে কিন্তু স্যাংশনের জন্য ওখানে যেতে পারে নাই। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি দর্শক শ্রোতাদেরকে আশ্বস্ত করতে চাই যে যেহেতু রেড অ্যালার্ট ইন্টারপোলের আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে এবং ইউনাইটেড আরব আমিরাতের সাথে বাংলাদেশের সরকার কূটনৈতিকভাবে অলরেডি সংযোগ স্থাপন করেছে, সহসাই তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং আমাদের দেশে যে একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি দূরীভূত হয়ে সত্যিকারের বিচার দেশবাসী পাবে বলে আমি আশা রাখছি। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান, আপনার কাছে আমি আবার একটু যেতে চাই। সেটা হচ্ছে, বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির মামলা, কিন্তু তার পাশাপাশিও কিন্তু তার আরো বেশ কিছু মামলা রয়েছে। আমরা জানি বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া আসলে কিভাবে এগোবে?
না, আরব আমিরাত তো শুধুমাত্র একজন অপরাধীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। যদি আরব আমিরাতে তার নামে কোনো মামলা হয়ে না থাকে, তাহলে সেইখানে এই মামলার কোনো কিছু হবে না। মামলার যা কিছু হবে তা বাংলাদেশেই হতে হবে। শুধু আমরা একজন অপরাধীকে আরব আমিরাতের কাছ থেকে পাবো, এইটুকুই হলো আমাদের এখানে পাওনা। এরপরে কি বিচার করব না করব সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, এবং বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে তার বিচার হবে। আমি একটুখানি শুধু যোগ করতে চাই, আমার একটু সন্দেহ আছে যে তার পরিবারের অন্যান্য সদস্যদের বেলাতে রেড নোটিশ জারি করা হয়েছে কিনা, আমার এখানে একটু সন্দেহ আছে। আর রেড নোটিশ কিন্তু কোনো মানে ওয়ারেন্ট না, অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা কেবলমাত্রই একটা নোটিশ। যে কারণে আপনারা জেনেছেন যে ওই ক্যামেরায় ওনার ছবিটা ধরা পড়েছে এবং ওই নোটিশড হয়েছে জিনিসটা, এবং নোটিশড হওয়ার কারণে আরব আমিরাতের মতো দেশ এইটা নোটিশ করে বাংলাদেশকে জানিয়েছে। বহু দেশ আপনার যদিও ইন্টারপোলের সদস্য, কিন্তু তারা ইন্টারপোলের এই নোটিশ এবং অন্যান্য এগুলো লিগালি বাইন্ডিং না কোনো দেশের জন্য। সুতরাং বহু দেশ আছে এগুলাকে অবজ্ঞা করে। আমার ধারণা যিনি অভিযুক্ত, যাকে নিয়ে আমরা বলছি, তিনি এগুলি অবহিত বলেই তিনি এমন এমন দেশগুলো টাচ করেন যেখানে তিনি এই ধরনের বিপদের সম্মুখীন এতদিন হননি, এখনো হয়তো হয়েছেন। আর আরেকটা জিনিস আপনার কথার সূত্র ধরে আমি বলি, যদিও বাংলাদেশে অনেকের মধ্যে একটা স্বস্তি কাজ করছে, এবং আজকে আমরা দেখলাম সংসদে বিরোধী দল এবং সরকারি দল উভয়ই এইটার উপরে সন্তুষ্টি প্রকাশ করেছে, কিন্তু আমাদেরকে কিন্তু একটু বিচার প্রক্রিয়ার দিকেও নজর দিতে হবে। কেননা আমরা তো জানলাম জেনারেল মহোদয় বলেছেন যে তিনি কথা ধরে আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে বিচারিক প্রক্রিয়াটা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের উপর। সেক্ষেত্রে বাংলাদেশে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি? আইনি প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা, নাকি সময় মতো সঠিক নথি উপস্থাপন করতে পারা? কোন বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন? আমি মনে করি অবশ্যই সময় মতো করতে হবে, এক। দুই হলো যথাযথভাবে করতে হবে, দুই। তৃতীয় হলো আরব আমিরাতেও আমাদেরকে সম্ভবত আইনি ভাবে এই জিনিসটাকে মোকাবেলা করতে হবে। কেননা আরব আমিরাতের একটা কোর্ট অর্ডার দেওয়ার পরেই কেবলমাত্র তাকে প্রত্যর্পণ যোগ্য করা হবে। অর্থাৎ তার মানে এইখানে আমাদের একটা আইনি লড়াই করতে হবে আরব আমিরাতে। সেটা সহজ হতে পারে কূটনৈতিক ভাবে, আবার আমি জানি না সেটা আমাদের জন্য কতটুকু কঠিন হয়ে যেতে পারে। কেননা এই ধরনের প্রসেসে আমরা আগে অতটা ইনভলভ হইনি, যে কারণে আমাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, তার নামে ইউএসএ তে স্যাংশন আছে, হ্যাঁ, এবং এইখানে কিন্তু বাংলাদেশে তার সেই যে সরকার, পতিত সরকার, সেই সরকারের সময়ই কিন্তু তিনি এই আইনি সমস্যাগুলো মোকাবেলা করছিলেন, এবং ওরকম একটা পর্যায়ে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এরপর অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু তার নামে এই রেড নোটিশটা জারি করা হয়, এবং এখন এই সরকারের সময় তাকে ফেরত আনা হচ্ছে এবং আইনের মুখোমুখি হয়তো করা হবে, এটা আমরা আশা করছি। এমন যেন না হয় যে তাকে অন্য কারো বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিয়ে আসা হচ্ছে। এইটুকুই আমার বক্তব্য ছিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে আবার একটু ফিরতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে 5 আগস্টের পর অনেক জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের সাথে জড়িত অনেক আসামিরাই বিভিন্ন দেশে পলাতক রয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের পাশের দেশ ভারতেও আমরা দেখেছি। তো তাদেরকে ফেরত আনার বিষয়ে আসলে এই যে বেনজির আহমেদকে আটকের পর এবার তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা, আপনি কি মনে করেন? এটা তো আমি মনে করি, যদি বেনজির আহমদকে বাংলাদেশ সরকার ইউনাইটেড আরব আমিরাত সরকারের সাথে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে নিয়ে আসতে পারে, তাইলে ইন্টারপোলের সদস্য আমাদের নেইবারিং ভারত, এবং ভারতে যে সমস্ত আসামিরা পালিয়ে আছে তাদেরকেও ক্রমান্বয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। কারণ একটি ঘটনা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, তাইলে পরবর্তীতে অন্যান্য দেশ থেকেও নিয়ে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব। জুলাই অগাস্ট বিপ্লবে যেই বিপ্লবীদেরকে যারা হত্যা করেছে এবং এই হত্যাকারীদেরকে যারা আমাদের পার্শ্ববর্তী দেশে ওদেরকে স্থান দিয়েছে, অবশ্যই তাদেরকে ধরে এনে বিচার করার জন্য দেশবাসী অত্যন্ত আগ্রহ ভরে অপেক্ষা করছে। এবং আমি নিশ্চিত আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেরকম কনফিডেন্স নিয়ে বলেছেন যে পর্যায়ক্রমে এ ধরনের যারা আসামিরা বিভিন্ন দেশে পালিয়ে আছে
তাদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে আমরা আশাবাদী। জি, আমি দুজনের কাছে এই প্রশ্নটা রাখছি, সেটা হচ্ছে যে এই যে গ্রেফতার হলো বেনজির আহমেদ এবং এরপরে তাকে যদি সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যদি তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি আমরা করতে পারি, সেক্ষেত্রে এটা কি বাংলাদেশে যে একটা হয়ে গেছে যে অপরাধ করে যে পার পাওয়ার যে সংস্কৃতিটা আমরা দেখি, সেটা থেকে কি একটু মুক্তি পাবে? এই মাইলফলকটা কি তৈরি করতে পারবে? প্রথমে আমি মাহফুজুর রহমান আপনার কাছে জানতে চাই। আমি শেষ যে কথাটা বলেছিলাম সেই কথাটারই এখানে একটু পুনরাবৃত্তি করব, যে আমরা কি উদ্দেশ্যে তাকে নিয়ে আসতে যাচ্ছি বা এই প্রসেসটা কি জন্য হচ্ছে। তার অপরাধের বিচার করার জন্য, নাকি অন্য কারোকে অপরাধী প্রমাণ করার জন্য একে রাজসাক্ষী হিসাবে আমরা নিয়ে আসতেছি, সেইটা আমাদের দেখতে হবে। কারণ এর আগেও আমরা দেখেছি যে গুরুতর কিছু অপরাধেও আমরা একজনকে রাজসাক্ষী করে পার করে দিলাম, আরেকজনকে হয়তো ফাঁসি দিচ্ছি। তো সেই ধরনের যেন না হয়, এইটা যেন এমন হয় যেন অপরাধী যিনি, তাকে তার অপরাধের প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য এই প্রসেসটা যেন আমরা করতে পারি। জি, জনাব কামরুজ্জামান, আপনি বলবেন। জি, আমারও সেই একই কথা, যে অন্যায়কারী তার বিচার যেন আইন অনুযায়ী হয়, এর মধ্যে যেন কোনো রাজনীতি বা অপরাজনীতির কোনো কিছু ওইটার মধ্যে না ঢোকে। তবে আসার কথা হলো, যদি ওদেরকে দায়িত্ব হলো দেশে নিয়ে আসা, দেশে নিয়ে এসে যখন বিচার কার্য শুরু হবে, যদি বিচার কার্যে কোনো গাফিলতি দেখা যায় তখন সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে, কারণ এখন সবকিছু অত্যন্ত ওপেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সবাই জেনে যায়। এবং আমার তো মনে হয় যে এরকম বিদেশ থেকে নিয়ে এসে আসামিদেরকে সঠিক বিচার করা হবে না, এই ধরনের কোনো ঝুঁকি জাতীয়তাবাদী সরকার নিবে বলে তো আমি মনে করি না। আমি আশা করি অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। জি, আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছিলেন। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।